হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আবার একটা ক্লাসে। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দশম শ্রেণীর গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 মাধ্যমিক 2026। তো দেখো, তোমাদের আজকে মডেল সেট 20 নম্বর সেটটা আমি নিয়ে এসেছি। এর আগের 1 থেকে 19 নম্বরের মডেল সেট দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি তোমরা আগের মডেল সেটগুলো দেখে নাও। তো চলো আমরা তাড়াতাড়ি করে আজকে ক্লাসটা শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো দেখো, চলো আমরা শুরু করে দিই প্রশ্নগুলো। দেখো, আমি 1 নম্বরটা শুরু করার আগে আমি যেটা বলবো যে আমার একটু শরীরটা খারাপ আছে, সর্দি আছে, মাথা ধরেছে, একটু গলাটা ধরেছে, একটু আওয়াজটা একটু আমার চাপা চাপা হতে পারে। তো যাই হোক, আমরা কোনো মতো করে কষ্ট করে আমি ক্লাসটা দিব তোমাদের। এই জন্য তোমাদের বলছি, প্রতিটা ক্লাস তৈরি করতে খুব কষ্ট হয়, খুব পরিশ্রম হয়। তোমাদের এই জন্য ভিডিওতে লাইক অবশ্যই করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তো চলো, তো আমরা দেখে নেব 1 নম্বর প্রশ্নটা কী বলছে। দেখো, এখানে আমাদের বলছে চক্রবৃদ্ধি সুদের পর্ব 2 হলে পি পরিমাণ টাকা R% হারে n বছর পর হবে কত হবে। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো, আমাদের যে এখানে যে সূত্রটা আমাদের যে অ্যাপ্লাই হবে, যখন চক্রবৃদ্ধি সুদের পর্ব উল্লেখ করে দিবে, পর্ব যদি উল্লেখ করে দেয় তখন সূত্রটা কি। দেখো, চক্রবৃদ্ধি এই যে আমাদের দেখো যে n বছর পর কত হবে, যেটা সমূল চক্রবৃদ্ধি যেটা বেরোবে n বছর পর কত হবে, সেটা অ্যান্সারটা হবে আমাদের পি ইন্টু পি বলতে দেখো এই যে আসলটা, আর 1 প্লাস এই যে দেখো R% আছে সুদের হারটা, মানে R/100 হয়। এখানে পর্বটা যেহেতু 2 বলে দিয়েছে না, তাহলে 2 × 100 করবা। ঠিক আছে, এই যে নিয়মটা, যদি পর্ব 2 বলে দেয়, যদি পর্ব 3 বলতো তাহলে এখানে 3 হবে। আচ্ছা, এখানে হবে n হয়, কিন্তু যেহেতু পর্ব 2 আছে তাহলে এখানে n এর সঙ্গে 2 গুণ করে দেবা, মানে 2 × n। এই হবে আমাদের, দেখো n বছর পর যে আমাদের টাকাটা আসবে, এই টাকাটা, এটা সরল করে নাও তো। পি ইন্টু 1 প্লাস এটা R/200 পেয়ে যাব, আর এদিকে এখানে আমরা 2n পেয়ে যাব। এই যে দেখো, তাহলে আমাদের এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো, অপশান মিলিয়ে নাও। দেখো, সি নাম্বার অপশানটা দেখতে পাচ্ছ, পি ইন্টু 1 প্লাস R/200 হোল টু দি পাওয়ার 2n, আমাদের অপশান সি নাম্বার অ্যান্সার। চলে যাবো আমরা পরের প্রশ্নে, 2 নম্বর প্রশ্ন। দেখো, 2 এর প্রশ্নটা আমাদের বলছি একটা দ্বিঘাত সমীকরণ আছে, এই সমীকরণের বীজ দুটি কী হবে। তাহলে দ্বিঘাত সমীকরণের সমাধান করে আমাদের বীজ দুটি বের করে নিতে হবে। খুব সহজ প্রশ্ন আছে। তো দ্বিঘাত সমীকরণের সমাধান দেখো, আমরা সিদ্ধরাচার্যের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সিদ্ধরাচার্যের সূত্রটা মনে রাখবা, কোনো একটি দ্বিঘাত সমীকরণ যদি হয় ax² প্লাস bx প্লাস c = 0, তাহলে এই দ্বিঘাত সমীকরণের যে দুটি বীজ পাবা এক্সের মান, সেটা পাবা -b প্লাস মাইনাস √b² - 4ac/2a। এই যে আমাদের সিদ্ধরাচার্যের সূত্র। চলো, এখানে আমরা মান বসিয়ে দেবো। এখানে দেখো, এ বি সি বলতে এ হচ্ছে s² সহগ, আর বি হচ্ছে এক্সের সহগ, আর এখানে ধ্রুবক সংখ্যাটা সি যেটা আমাদের 2 আছে। তো চলো মানগুলো বসাই। মাইনাস বি আমাদের দেখো -3 আছে, তাহলে বি এর জায়গায় বসাবো -3 প্লাস মাইনাস √b² বলতে -3 তার স্কোয়ার, আর -4ac 4a বলতে দেখো আমাদের এখানে এ বলতে 1, কিছু নাই তো 1 ধরে নিবা 1, আর সি আমাদের কত, ধ্রুবক সংখ্যাটা 2, তাহলে এই যে দেখো 2, আর বাই দিয়ে এখানে দেখো 2a আছে না, তাহলে 2a বলতে আমাদের তো 1 এইখানে, তাহলে এই যে দেখো, তাহলে এটা সরল করে আমরা কী পেয়ে যাব, এক্সের মান পেয়ে যাব। এটা তো আমাদের 3 হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাস √, এটা হবে দেখো এটা মাইনাস, এটা 9 পেয়ে যাবা, মাইনাসটা প্লাস হয়ে যাবে বর্গের জন্য, এটা -4 দিয়ে 8, আর এটা 2, তাহলে x সমান 3 প্লাস মাইনাস, দেখো এটা 9 থেকে 8 বিয়োগ করলে 1 পাবা, আর 1-এর বর্গমূল একই হবে, তো এইভাবে বেরিয়ে গেল 2। তা দেখো, এখানে আমরা এক্সের মানটা আমরা কটা পাবো, 2টা পাবো মান। আমরা এক্সের মান 2টো বলতে দেখো আমরা একটা পাবো, দেখো x সমান একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে লিখো, +1/2 কমা আর 3 - 1/2, ঠিক আছে। একবার 3 + 1/2 আর 3 - 1/2, তাহলে এখানে সরল করো, এটা 4/2 পাবা,
আর এটা 2/2 পাবা। কাটাকাটির পরে 2 দিয়ে 4, তো এটা 2 পেয়ে গেল। আর এখানে কাটাকাটি করে এটা 1, তো এটা 1 পেয়ে গেল। ওকে, আচ্ছা এক্সের মান আমরা পেয়ে গেলাম 2,1 মানে 1,2। তো 1,2 দেখো অপশানগুলোতে কোনটা আমাদের মিলছে। তো 1,2 কিন্তু আমাদের আছে ডি নাম্বার অপশানে, তো অ্যান্সারটা আমাদের ডি নাম্বার। পরের প্রশ্ন চলে যাবো আমরা 3 নাম্বার প্রশ্নে। 3 নাম্বার প্রশ্নটা দেখো, আমাদের এখানে একটি সদৃশ্য, একটি না দুটি আছে, দুটি সদৃশ্য ত্রিভুজ দেওয়া আছে। আর সেই সদৃশ্য ত্রিভুজের দুটি বাহুর এই যে অনুপাত দেওয়া আছে, আর এই যে দুটি ত্রিভুজের অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, সদৃশ্য ত্রিভুজ দেখো, আমাদের এখন জানতে হবে সদৃশ্য ত্রিভুজ, সদৃশ্য ত্রিভুজের ধর্ম জানতে হবে। দেখো এখানে দুটি ত্রিভুজ বলতে আমরা এখানে একটি ত্রিভুজ ABC যেটা বলেছে ABC, সেটা আমাদের বি আছে, একটু ভালো করে লিখি ABC। আর একটা ত্রিভুজ আছে, দেখো আর একটা ত্রিভুজ আমি তৈরি করি এখানে। আচ্ছা এখানে দেখো AB আর PQ, এখানে P দিব, PQ আর দিয়ে দিব, তাহলে AB = PQ, এদের অনুপাতটা দেওয়া আছে। সদৃশ্য ত্রিভুজের যে ধর্ম এটা মনে রাখবা। দেখো সদৃশ্য ত্রিভুজের ধর্ম তোমাদের আমি জানিয়ে রাখি, এই দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়ে যায় তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা হবে। মানে তোমাদের যেটা বলি, ত্রিভুজ ABC বাই ত্রিভুজ PQR। দেখো বাই মানে অনুপাত, তোমাদের বলে রাখি, তোমরা অনুপাত আকারে লিখতে পারো, ত্রিভুজ ABC = ত্রিভুজ PQR, বা বাই দিয়ে লিখতে পারো, ঠিক আছে, বাই মানে অনুপাত। আচ্ছা তাহলে দেখো সমান সমান কী হবে, দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা হবে সেই সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে। অনুরূপ বাহু বলতে এই যে AB আছে না, তাহলে ABর সঙ্গে অনুরূপ বাহু আছে PQ, তাহলে AB² বাই PQ²। দেখো এরকম হবে আমাদের। এখানে আরও বাহু নিতে পারো, এই যে এর সঙ্গে BCর সঙ্গে QR, এখানে লিখতে পারো যে BC² বাই QR²। তারপর লিখতে পারবা সমান সমান দিয়ে AC² বাই PR²। তিনটি বাহু অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে সেই দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা। ওকে, এই ধর্মটা মনে রাখবো। আমাদের এখানে আমরা সবগুলো নিলাম না, আমরা যে কোনো একজন অনুরূপ বাহু আমরা নিয়ে দেখালাম। এবার দেখো এখানে এই যে AB বাই PQ করে আমরা হোল স্কয়ার করে দিলাম। এখানে আমাদের দেখো AB বাই PQ, এই যে AB = তোমাদের যদি বলি AB = এখানে দেওয়া আছে আমাদের কত, AB = PQ দেওয়া আছে 3:5, তাহলে এটা বাই করতে পারবা। এই যে দেখো অনুপাতকে বাই করা যায়, এই জন্য বলছিলাম বাই মানে অনুপাত, অনুপাত মানে বাই, আর 3/5। এই যে দেখো তাহলে AB বাই PQর মানটা কিন্তু 3/5, এখানে বসিয়ে দিতে পারবো আমরা। তো এখানে বসিয়ে যদি দাও তাহলে এখানে 3/5 বসিয়ে দেবো, তার হোল স্কয়ার। তাহলে দেখো এটা আমরা পেয়ে যাবো 9, আর এটা পেয়ে যাবো 25। তাহলে অনুপাতটা কত দাঁড়িয়ে যাবে, 9:25। এই যে তাহলে আমাদের যেটা চেয়েছিল, দেখো এই যে দুটি ত্রিভুজের যে ক্ষেত্রফলের অনুপাতটা 9:25 পেলাম আমরা। 9:25 দেখো এই নাম্বার অপশানটা আমাদের কিন্তু অ্যান্সার। চলে যাবো আমরা 4 নাম্বার প্রশ্নে। দেখো আলফার মানটা বলেছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে sec² আলফা আর cos² আলফা এর সর্বনিম্ন মান আমাদের কোনটা হবে। এখানে দেখো আলফার মানটা 30 ডিগ্রি ধরো, 60 ডিগ্রি ধরো, 45 ডিগ্রি ধরো, যাই ধরো না কেন এর মানটা কী পাবো, 1ই পাবা। ঠিক আছে, কেন 1 পাবা, এই যে মানে আমরা জানি যে secকে 1/cos লেখা যায়, তাই তো। তো secকে যদি 1/cos লেখা যায় বা cosকে যদি 1/sec করা যায়, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো sec² আলফা ইন্টু cos² আছে না, এই cos² আলফাকে তোমরা লিখতে পারবা 1/sec² আলফা। তাহলে এই যে sec² আলফা, sec² আলফা উপর নিচ কেটে গেল, তাহলে কত 1 দাঁড়িয়ে গেল না। দেখো তো এর মানটা এমনিতে আমরা 1 পেয়ে যাচ্ছি। আর মান যদি বসাও এর মধ্যে যে মানগুলো, ঠিক আছে, এই যে দেখো তুমি 0 ডিগ্রি বসাও বা তুমি 30 ডিগ্রি বসাও আলফার মানটা, বা 90 ডিগ্রি বসাও বা 60 ডিগ্রি বসাও, এদের মধ্যে যে কোনো কোণ বসাও তোমরা দেখবা 1ই পাবা। তাহলে আমরা বলে দিতে পারবো এর সর্বনিম্ন মানটা কত হবে, 1ই হবে। এখানে অ্যান্সারটা আমাদের 1। চলো আমরা পরের প্রশ্ন চলে যাই, 5 নাম্বার প্রশ্ন।
কোনো ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 5√2 একক হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে? ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য বলেছে। আচ্ছা, তাহলে দেখো ঘনকের প্রতিটি তল আমরা কি জানি? ঘনকের প্রতিটি তল হচ্ছে বর্গক্ষেত্র। এটা তোমাদের জানতে হবে। ঘনকের 6টি তল থাকবে এবং 6টি তলই হবে বর্গক্ষেত্র আকারটা। তাহলে প্রতিটি তল বলতে এক একটি তল বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। ঘনকের ধারের দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এক একটি তলের ধারের দৈর্ঘ্য আমরা এ পেয়ে গেলাম। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা তোমাদের জানতে হবে, √2 ইন্টু এ, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, যেটা কিন্তু দেওয়া আছে। দেখো ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য বলতে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এটা আমরা এর সঙ্গে সমান লিখতে পারবো। ঘনক বলতে লঘু সংখ্যা, তোমরা জানো লঘু সংখ্যা তলগুলো দেখবা বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যে √2 গুণিত বাহুর দৈর্ঘ্য, আর কর্ণের দৈর্ঘ্য আবার বলে দিয়েছে। তো এটা সমান করে দেখো √2 কেটে গেলাম, তাহলে এ সমান 5 পেয়ে গেলাম। এখন দেখো সেই ঘনকটার ধারের দৈর্ঘ্য 5 পেয়ে গেলাম, তাহলে সেই ঘনকের আমাদের কি কর্ণের দৈর্ঘ্য জানতে চেয়েছে। এবার ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র দেখো, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হবে √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য, √3 ইন্টু 5 মানে 5√3 একক। ঠিক আছে, 5√3 একক অপশান দেখে নাও, 5√3 একক সি নাম্বার অপশানটা আমাদের মিলছে। আচ্ছা, চলে যাবো আমরা পরের প্রশ্নে। এবার আমাদের 6 নম্বর প্রশ্নটা, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়। আচ্ছা, এরকম প্রশ্ন এর আগেও হয়েছে, চলো আবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় জানতে চেয়েছে আমাদের। তাহলে দেখো তো তোমাদের যদি বলি আমি এখানে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে। দেখো প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা বলতে 1, 2, 3 এভাবে চলতে 10 অবধি, তাই তো এখানে 10টি সংখ্যা আছে। তাহলে এদের গড় কত পাবো? তো এদের মোটটা আগে বের করে নেব। দেখো এদের মোট মানে এই সংখ্যাগুলো যদি যোগ করো, মানে এই যে দেখো এই যে 10টি স্বাভাবিক সংখ্যার গড় পেয়ে যাবো মানে 1 যোগ 2 যোগ 3 যোগ এভাবে যোগ করতে করতে 10 অবধি যোগ। তাহলে এই যে যোগফলটা সবগুলো লিখলাম না আমি, আর নিচে আমাদের 10 হয়। ঠিক আছে, মানে যতগুলি সংখ্যা থাকবে তার যোগফলটা, আর কটা সংখ্যা আছে 10টি সংখ্যা, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। এভাবে আমরা সেই সংখ্যাগুলির গড় পেয়ে যাব। এটা সরল করে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। এবার দেখো এদের যোগ করে নিবা, এদের যোগ করলে পরে তোমরা কত পেয়ে যাবা? তোমরা 55 পেয়ে যাবা। কত পাবা? 55। এই যে দেখো আমি লিখে দিব এখানে 55 আর নিচে 10। দেখো এটার একটা সূত্র আছে তোমাদের বলে দিই, যে n ইন্টু এই যে স্বাভাবিক সংখ্যার যোগফলের যে সূত্রটা n ইন্টু n+1/2। ঠিক আছে, n বলতে 10, তোমরা এখানে n এর জায়গায় 10 বসে সরল করো 55 পাবা। ওকে, এই যে দেখো 10, আর এখানে 10 + 1 মানে এটা 11 পেয়ে যাবা। এটা 11 একবারে করে দিলাম 2, এই যে 2 পাচ্ছে 10 আর 11 পাচ্ছে 55। দেখো তাহলে এই সূত্রের সাহায্যে তোমরা সহজে করে নিতে পারো, তোমরা যোগ না করলেও হবে। আচ্ছা, তাহলে আমরা কত পেলাম? 55/11, একে ভাগ করে নাও, এটা 5.5 পাবা। তাহলে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় আমরা পেলাম 5.5, এই নাম্বার অপশানটা আমাদের অ্যান্সার। এবার 2 এর প্রশ্নগুলো চলে আসবো, শূন্যস্থান টাইপের প্রশ্ন আছে। তাহলে দেখো 2 এর 1 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, এখানে বার্ষিক সরল সুদের হার 1% হলে 1 টাকার 1 বছরের সুদ আমাদের জানতে চেয়েছে। সব কিছুতে দেওয়া আছে, তাহলে আমাদের কি সরল করে অ্যান্সারটা বেরিয়ে আসবে। চলো আমরা যদি সরলটা দেখাই, দেখো আমাদের জানতে হবে এখানে সুদের সূত্র I = PTR/100। ওকে, আচ্ছা I = PTR/100। তাহলে এখানে সুদটাই চেয়েছে, I বের করতে বলেছে। I বলতে সুদ, P হচ্ছে 1 টাকা, T হচ্ছে দেখো বার্ষিক, এখানে সময় যদি না দেওয়া থাকে, আর সময় কিন্তু আছে 1 বছরের, তাহলে T এর জায়গায় 1 বসিয়ে দিলাম। আর সুদের হারও আমাদের 1% বলে নিচে 100। তাহলে এখানে দেখো আমাদের কত দাঁড়াবে? I = 3টা 1-এর গুণ করে 1ই পেয়ে যাবা, 1/100। তাহলে I = পেয়ে যাবা, I বলতে সুদ। দেখো 1কে 100 দিয়ে ভাগ করলে তোমরা পেয়ে যাবা 0.01 পেয়ে যাবা। কীভাবে পেলাম? দুটো শূন্য তো দুটোর পর দশমিক, যে 1 আছে 1, একটা শূন্য বানিয়ে নাও, 2জন হয়ে গেল, তারপর দশমিক দাও, দশমিক এদিকে আবার শূন্য নিতে হয়। তাহলে এই যে সুদ = কত পেলাম? 0.01। এটা কিন্তু আমাদের অ্যান্সার।
ঠিক আছে, 1 বছরের যে সুদটা হবে 0.01 হয়ে যায়। 2 নম্বর প্রশ্নটা, এখান থেকে আমাদের পি এর মানটা বের করতে বলেছে। দেখো আমরা সবাইকে কে ধরে নেব আগে, চলো আমরা কে ধরে নিই। আচ্ছা, a/1 আছে, b/2 আছে, c/3 আছে, 2a + 5b - 3c/p। চলো সহজই প্রশ্ন আছে, সবাইকে আমরা কী ধরে নেব, কে ধরি। তাহলে এখন এরও মানটা আমাদের কি কে, তাহলে আমরা a সমান কী পেয়ে যাব, দেখো a সমান 1k মানে কে, b সমান 2k পেয়ে যাব, আর c সমান 3k পেয়ে যাব। তাহলে বর্জগুণ করে দেখো c/3 সমান কে, তাহলে c সমান 3k, আর এর মানটাও কে, 2a + 5b - 3c/p সমান কত, কে। তাহলে এখানে আমরা এই যে ABC মানগুলো পেয়েছি বসিয়ে দেবো, 2 × k, 5 × 2k - 3 × 3k, আর নিচে হবে p। আচ্ছা, এখানে আমরা ইমপ্লাইজ দিয়ে দিলাম সমান এটা কে ইমপ্লাইজ। দেখো তো এখান থেকে এই যে কে 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 এখানে আছে, এখানেও কে কেটে গেল, দেখো কে এগুলো কিন্তু কেটে যাবে। তাহলে আমাদের রয়ে গেল কে, 2 5 2 5 7, 7 থেকে 3 চলে গেল, তাহলে 4, তাহলে 4/p, আর এদিকে আমাদের 1। ওকে, আচ্ছা এখানে একটু সরলটা ভুল করছি, 3 3 9 আছে, এটা হচ্ছে -9, আর এদিকে আমাদের কত, এদিকে হচ্ছে আমাদের, আচ্ছা এখানে এইদিকে দাঁড়িয়ে গেল আমাদের কত, আচ্ছা আরেকটু ভুল করছি, এখানে 5 দিয়ে 10 আছে। চলো সরলটা একটু ভালো করে দেখায় তোমাদের, চলো সংক্ষেপে করতে গিয়ে আরও ভুল হয়ে যায়, এই জন্য অঙ্ক সংক্ষেপে না করে ডিটেলসই করো। যত সংক্ষেপে করতে যাবা, তাড়াতাড়ি করতে যাবা, অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে, তাই না। তো দেখো এখানে আমাদের 2 আছে, 5 দিয়ে 10 আছে, -3 3 9 আছে, আর নিচে p আছে সমান, এটা কেটে গেছে, কে তো 1 আছে। এবার দেখো 12 থেকে 9 চলে গেল, এটা কত পেয়ে যাবে, 12 থেকে 9 চলে গেলে 3, তাই না। এই যে 3/p সমান 1, তাহলে এখান থেকে p এর মানটা পেয়ে যাবো বর্জগুণ করে, কত, 3 × 3। এই যে দেখো আমাদের অ্যান্সার। তাহলে p সমান 3 পেয়ে গেলাম, p এর মান বের করতে বলেছিল, এটাই আমাদের অ্যান্সার। দেখো আমরা এখানে 3 বসিয়ে দেবো। আচ্ছা, এরপরের প্রশ্নগুলো, 2 এর 2 তো আমরা করলাম, এবার চলে যাবো 2 এর 3 নম্বরে। এখন দেখো 2 এর 3 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে। তাহলে এখানে বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও হলে যে কোনো একটি বাহুর দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান আমাদের বের করতে বলেছে। আচ্ছা, সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রবিন্দু যেটা বলেছে, সমবাহু ত্রিভুজ আছে, চলো আমরা ছবিটা এঁকে তৈরি করে দেখো। এখানে আমরা সমবাহু ত্রিভুজ আঁকবো, তার পরিবৃত্ত তৈরি করব। সমবাহু ত্রিভুজের ছবিটা, যা 3টে বাহু সমান, আর পরিবৃত্ত বলতে এই যে দেখো, এই যে পরিবৃত্ত, ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হয়ে যে ভিতরে যাবে তাকে পরিবৃত্ত বলা হয়। আচ্ছা, এবার কি বলেছে, পরিবৃত্তের যে কেন্দ্র, ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র কোথাও আছে, ধরো কেন্দ্রটা আমরা এখানে নিয়ে নিলাম, সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র। আচ্ছা, তাহলে আমাদের কি বলেছে, যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন, যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণটা, এই যে একটা বাহু আছে, এটা নাম ABC। আচ্ছা, এখানে কোণগুলো কত ডিগ্রি করে আছে, 60 ডিগ্রি করে আছে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা 60 ডিগ্রি নিতে পারবো। যে কোনো একটি বাহুর সম্মুখ যে কেন্দ্রস্থ কোণ দেখাতে বলেছে, তারই মানটা তো চেয়েছে। দেখো যে কোনো একটি বাহু, BC বাহুর সম্মুখ যে কেন্দ্রস্থ কোণটা আছে, পরিবৃত্ত পরিকেন্দ্রটা ও বলেছে, ও দিয়ে দিলাম। তাহলে এই যে কোণটা, যে কোনো একটি বাহুর সম্মুখ সামনে যেটা কোণ থাকবে, মানে BOC কোণটা, এই BOC কোণের মান বের করতে বলেছে। আমাদের BOC কোণটা কত হবে। তো দেখো আমরা কি জানি, যে এই যে কেন্দ্রস্থ কোণটা, মানে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 60 ডিগ্রি ডবল হবে, মানে 2 × 60 ডিগ্রি হয়ে যাবে। কেন্দ্রস্থ কোণটা কত যাবে, 120 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম 120 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার, 120 ডিগ্রি। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন আমরা চলে আসবো। দেখো আমাদের এই যে কোণটা আছে 30 ডিগ্রি 30 মিনিট, এই যে একটা ডেজ বলতে মিনিট,
তো 30 ডিগ্রি 30 মিনিট একে রেডিয়ানে প্রকাশ করতে বলেছে। আচ্ছা, রেডিয়ান বলতে আমরা কি জানি? দেখো, রেডিয়ান বলতে এই যে 180 ডিগ্রি, এই যে 180 ডিগ্রি সমান পাই। এই যে 180 ডিগ্রি কোণকে পাই দিয়ে প্রকাশ করলে রেডিয়ানে পাওয়া যাবে। 180 ডিগ্রি রেডিয়ান কোণটা পাই। পাই বলতে বৃত্তীয় মানে, এটা হচ্ছে ষষ্ঠিক মান, এটা বৃত্তীয় মান, তাই না? তাহলে এভাবে কিন্তু আমাদের প্রকাশ করতে বলেছে, এই কোণটাকে পাই দ্বারা প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা পুরো কোণটাকে ডিগ্রিতে নিয়ে আসবো, তারপর ডিগ্রিতে নিয়ে আসলে পরে আমরা এখান থেকে কনভার্ট করে নিতে পারবো পাইতে। তো দেখো, তো আমরা এটাকে করব। আমাদের আছে কোণটা 30 ডিগ্রি 30 মিনিট। চলো আমরা সবাইকে কী করবো, আমরা ডিগ্রি করে নেবো, যে মিনিট আছে না ডিগ্রি। তাহলে একে প্রথমে তোমরা এভাবে করো, 30 ডিগ্রি যোগ 30 মিনিট, এভাবে করতে পারবা, প্লাস করে পৃথক করতে পারবা। 30 ডিগ্রি আর মিনিটকে যদি ডিগ্রি করো, তাহলে দেখো মিনিটকে ডিগ্রি করলে 60 দিয়ে ভাগ করে নিবা, তখনই মিনিটটা ডিগ্রিতে হয়ে যাবে। কেন? কারণ তোমাদের জানতে হবে যে 60 মিনিট সমান 1 ডিগ্রি। এই যে তার জন্য মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ডিগ্রিতে হয়ে যায়। আচ্ছা, এটা 0 0 3 দিয়ে 6, তাই এটা আমরা পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি, আর এখানে হাফ ডিগ্রি 1/2। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, 30 প্লাস 1/2 করে বাইরে ডিগ্রি দিয়ে দিলাম। এবার এখানে ভগ্নাংশে যোগবিয়োগ করে নাও। তাহলে এটা ভগ্নাংশে যোগবিয়োগ করলে দেখো 2 লসাগু, এটা 60 পেয়ে যাবা, এটা 1 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কত, 61/2 ডিগ্রি। এই যে আমরা পেয়ে গেলাম, আমরা ডিগ্রিতে বের করলাম। এখন এই ডিগ্রিকে আমাদের কী করতে হবে, রেডিয়ানে মানে পাই দিয়ে লিখতে হবে। তাহলে আমরা জানি যে 180 ডিগ্রি সমান পাই, তাই তো? তাহলে 1 ডিগ্রি সমান 1 ডিগ্রি সমান পাই বাই 180 ডিগ্রি। মানে যে ডিগ্রিকে রেডিয়ান করতে বলবে তাকে তোমরা পাই বাই 180 ডিগ্রিতে গুণ করে দেবা, সে রেডিয়ানে চলে আসবে। তাহলে এত ডিগ্রিতে কত হবে, যে 61/2 ডিগ্রিতে আমাদের কত আসবে, এটা গুণ হয়ে যাবে আমাদের। তাহলে পাই বাই 180 ডিগ্রি ইন্টু এই যে 61/2 এই যে ডিগ্রি। তাহলে এখানে এই যে ডিগ্রি, এখানেও ডিগ্রি আছে, দেখো এখানেও ডিগ্রি তোমরা কেটে দিতে পারো। আর এখানে দেখো তো আমাদের কত দাঁড়াবে এখন আমরা এই যে দেখো কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে উপরে আমরা বলতে পারবো 61 পাই, আর নিচে 180 আর 2 গুণ করলে 360 ডিগ্রি হবে না, এখানেও ডিগ্রি কেটে গেছে। ওকে, তাহলে 61 পাই বাই 360, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই যে রেডিয়ানে প্রকাশ করতে বলেছিল, তো আমরা রেডিয়ানে করে দিলাম। পাই থাকলে রেডিয়ান, তোমরা এখানে একটা সি দিতে পারো, এই যে সি, এটা রেডিয়ানের একক সি। হ্যাঁ, মানে সি দিয়ে রেডিয়ান প্রকাশ করা হয়, সি দিলেও হবে, সি না দিলেও হবে, কোনো চাপ নাই। তাহলে আমরা কত পেলাম অ্যান্সারটা, এখানে যদি আমরা লিখে দেওয়ার চেষ্টা করি, তাহলে 61 পাই বাই 360, এখানে সি দিয়ে দিলাম। চলো আমরা 5 নাম্বার প্রশ্ন করাবো তোমাদের। সরি, দেখা যাচ্ছিল না তখন। এই যে দেখো, এই যে মানটা বসিয়ে দিলাম, 61 পাই 360 ডিগ্রি হবে না, এখানে তোমরা পায়ের পাওয়ারে তোমরা এই যে সি এভাবে দিতে পারো, পাওয়ারের কাছে, এটা রেডিয়ান বুঝাই বলে। আচ্ছা, 5 প্রশ্নটা দেখো কি বলছে। একটি লম্ববৃত্তাকার চোঙের ভিতর একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 8 সেমি হলে চোঙটির ভিতরে সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। আচ্ছা, এরকম প্রশ্ন আমরা সমাধান করেছি। তো তোমরা এভাবে একটা আগে চোঙের ছবি এঁকে নাও, এভাবে একটা চোঙের ছবি এঁকে নিবা। আর লম্বা সবচেয়ে দণ্ড এই চোঙের মধ্যে রাখা যাবে, এই বরাবর রাখা যাবে। এটা যদি আমাদের এটা আমাদের এখানে একটা ব্যাস, চোঙের ব্যাসটা বেরিয়ে গেল, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। তাহলে এই কোণটা আমাদের 90 ডিগ্রি আছে। তাহলে এবিসিটা সমকোণী ত্রিভুজ, এসিটা হচ্ছে লম্বা দণ্ডটা। তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধ 3 আছে, তাহলে এবি কিন্তু এখানে ব্যাস চোঙের, তাহলে ব্যাস কত হবে, 6 সেমি হয়ে যাবে। তাহলে এবিটা 6, আর উচ্চতা যেটা আমাদের বিসিটা দেওয়া আছে 8। তাই যে সমকোণ ত্রিভুজের ভূমি উচ্চতা জানা আছে, তা অতিভুজ পেয়ে যাব। তাহলে অতিভুজ বলতে অতিভুজ স্কোয়ার, সমকোণ ত্রিভুজের ধর্ম ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, 36 64, এটা পেয়ে যাবে 100। এসি স্কোয়ার 100 হলে এসি কত হবে, 10 হয়ে যাবে। এই যে দেখো যে চোঙটির ভিতরে সর্বাপেক্ষা লম্বা দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য 10 সেমি।
চলো 6 নম্বর প্রশ্নে আমরা চলি। তাহলে এখানে কী বলেছে দেখো, ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র বক্ররেখাকে কি বলা হয়? এটা অজাইব বলা হয়। এটা অনেকবার আমি করিয়েছি তোমাদের। তোমরা কী লিখবে এখানে? অজাইব লিখে দেবা। পেজ নাম্বার তোমাদের বলে দিই, তোমরা পেজ নাম্বার তোমাদের বই থেকে 356 পাতায় তোমরা চলে যাবা, দেখবা যে ক্রমযৌগিক পরিসংখ্যার যে লেখচিত্র যে বক্ররেখাগুলো তাদের কিন্তু অজাইব বলা হয়, সেখানে কিন্তু দেওয়া আছে। আমরা চলে আসবো 3 প্রশ্নগুলো। 3 সত্য মিথ্যা যে প্রশ্নগুলো আছে দেখো, 3 1 নম্বরটা, এ ও বিকে 33 টাকা এই অনুপাতে ভাগ করবে, তাহলে বি এর টাকাটা কি 18 টাকা হবে? চলো আমরা সরল করে দেখব, যদি হয় তো সত্য, না হলে মিথ্যা। তাহলে এখানে দেখো আমাদের যে অনুপাতটা আছে না, এই যে A/B, এই অনুপাতটাকে আগে পূর্ণসংখ্যা অনুপাত করে নিতে হবে। পূর্ণসংখ্যা করার যে নিয়মটা, হরটি লসাগু করতে হয়। লসাগু তো এদের 30 হবে, মানে লসাগু তো যাবে না, 6 5 30 গুণ করে নিতে হবে। তো 30 দিয়ে গুণ করো, তাহলে এখানে 1/6কে 30 দিয়ে গুণ করবা, আর 1/5কেও 30 দিয়ে গুণ করবা। 6 5 30, 5 6 30, দেখো 5:6 পেয়ে গেল এদের অনুপাতটা। এবার এই অনুপাতে এই 33 টাকা ভাগ হচ্ছে, সেখান থেকে বি পাবে কত টাকা? দেখো বি টাকাটা যে পাবে, বি এর টাকাটা দ্বিতীয়টা মানে 6, তাহলে 6 অনুপাতে যোগ মানে 11, কত টাকার মধ্যে ভাগ করবে? 33 টাকা। তো 33টা গুণ হয়ে যাবে, 11 3 33, 6 3 18 টাকা। দেখো 18 টাকার কথাই বলেছে এখানে, 18 টাকা বলেছে বলে সত্য লিখে দাও। আচ্ছা, এই যে দেখো একটা দ্বিঘাত সমীকরণ আছে, এই দ্বিঘাত সমীকরণের বীজদের সমষ্টি কি 3 হবে? তো দ্বিঘাত সমীকরণের বীজদের সমষ্টির যে সূত্রটা সেটা তোমাদের জানতে হবে। তো কোনো দ্বিঘাত সমীকরণের বীজদের সমষ্টি আমরা কি জানি? -b/a, ওকে, মানে -b কত আছে এখানে? বিটা কিন্তু -6/a, এই বলতে 2, এই যে দেখো। তাহলে এটা দেখবো সরল করে কত আসছে, -+6 2 2 3 6, দেখো আমাদের কত 3 দাঁড়িয়ে গেল। 3ই বলেছে, এটাও আমাদের সত্য। পরের প্রশ্ন দেখো, এরপরে আমরা 2 নম্বরটা করে দিলাম, 3 নম্বর প্রশ্নটা। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে না বলেছে। আচ্ছা দেখো তো এখানে বাহুগুলো নিয়ে আমরা বুঝতে পারবো যে সমকোণী ত্রিভুজ হবে কি হবে না। সেটা আমরা কীভাবে দেখবো চেক করে? এখানে যে আমাদের দেওয়া আছে দেখো 3টি বাহুর দৈর্ঘ্য, এই 3টি বাহুর অনুপাত দেওয়া আছে, তাহলে অনুপাত থেকে আমরা কিন্তু ধরে নিতে পারবো। এই দেখো অনুপাত থেকে আমি বলবো যে ধরো প্রথম বাহুটা 3x 4x 5x বা 3 4 5 এভাবেও নিতে পারো। তাহলে এখানে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তার সমকোণী ত্রিভুজের বড় বাহুটা 5, মানে অতিভুজ 5-এর স্কোয়ার, একটা ভূমিলম্ব ধরে নিলাম 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার। তা দেখো তো ওই দিকে যদি সমান যদি চলে আসে, তাহলে সমকোণী ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এরা। তাহলে এখানে দেখো আমাদের কী হবে? এটা 25 হবে, এটা তো 9, এটা 16, তাহলে এটা 25, আর এদিকেও যোগ করে 25 পেয়ে যাবে। দেখো সমান চলে আসলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে আমাদের দেখো এই যে ত্রিভুজে 3টি বাহু দৈর্ঘ্য অনুপাত যে বলে দিয়েছে, তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজটা কিন্তু সর্বদা কী হবে? সমকোণী ত্রিভুজ হবে। এখানে সমকোণী ত্রিভুজ হবে না বলেছে, তাহলে হবে না বলেছে, তার জন্য এটা মিথ্যা হবে আনসারটা। ঠিক আছে, যদি হবে যদি বলতো সত্য হতো, হবে না বলে দিয়েছে তাহলে মিথ্যা। চলে যাবো আমরা 4 নম্বর প্রশ্নে। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এর কম বলেছে, এর কম তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হবে। আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। দেখো তাহলে এটা তোমাদের আমি দেখাচ্ছি, ছবি এঁকে দেখাচ্ছি আমি। ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে জিনিসটা। দেখো এইভাবে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আমি নিলাম। এই যে যখন কোণটা দেখো আমাদের এই যে স্তম্ভ, এখানে বিটা স্তম্ভ, আর কোণটা যখন আমাদের 45 ডিগ্রি সি, তখন ছায়া দৈর্ঘ্য কিন্তু বিসি। আর কোণটা যদি কমে যায়, 45 ডিগ্রির কম যদি হয়, কম হলে পরে এই জায়গায় চলে আসবে, এই যে দেখো এই জায়গায়, তাহলে এটা আমরা ডি নাম দিয়ে দিলাম। আচ্ছা, একটু আমাদের মিস্টেক হচ্ছে, এটা এখান থেকে কম হবে না, এদিকে বেড়ে যাবে। তাহলে কম বলতে তাহলে আমাদের তাহলে কম বলতে এইদিকে আসবে, মানে এই কোণটাকে তাহলে 45 ডিগ্রি করে দিচ্ছি আমি। দেখো এই যে
এই যে আমাদের বলেছিল না সূর্যের উন্নতি কোণটা যখন 45 ডিগ্রি, মানে এই জায়গায় কোণটা আছে 45 ডিগ্রি, তখন ছায়ার দৈর্ঘ্য বিডি। আর সূর্যের উন্নতি কোণটা যদি কমে যায়, এর চেয়ে উন্নতি কোণটা 45 ডিগ্রি চেয়ে কমে গেলে ধরো কোণটা এখানে চলে আসতে পারে, মানে 30 ডিগ্রি ধরো হয়ে গেল, তাই না? তো কোণটা কমে গেলে মানে 30 ডিগ্রি হয়ে যাবে, তখন ছায়ার দৈর্ঘ্যটা কী হবে? তখন ছায়ার দৈর্ঘ্যটা কত বেড়ে যায়, বেশি হয়ে যাবে, তাই না? স্তম্ভের ছায়া দৈর্ঘ্য বেড়ে যাবে। এখানে কি বলেছে কথাটা? সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি কম, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হবে, মানে স্তম্ভের উচ্চতা থেকে কম হবে না, স্তম্ভের উচ্চতা থেকে কিন্তু কী হয়ে যাবে? বেশি হয়ে যাবে। দেখো বেড়ে গেছে না? তাহলে এখানে কম বলেছে, তার জন্য আমরা অ্যান্সারটা কী বলে দেবো? এখানে অ্যান্সারটা আমরা মিথ্যা বলে দেবো। ওকে, তাহলে এখানে আমরা অ্যান্সারটা কিন্তু মিথ্যা পেয়ে গেলাম। কোথায় লিখবো মিথ্যা? মিথ্যা লেখার তো জায়গা নাই। আচ্ছা, তাহলে এটা আমাদের অ্যান্সারটা এখান থেকে লিখে দিচ্ছি, এই যে এটা আমাদের মিথ্যা অ্যান্সারটা। ওকে, এই যে আমাদের দেখো 4 নম্বর প্রশ্নের অ্যান্সারটা মিথ্যা, মানে উন্নতিকোণ যদি কমে যায় তাহলে ছায়া দৈর্ঘ্য কিন্তু বেড়ে যাবে। ওকে, এটা মনে রাখবো, উন্নতিকোণ কমে গেলে বেড়ে যাবে। উন্নতিকোণটা কমবে কোন দিকে? এইদিকে যাবে, আর এদিকে আসলে বাড়বে, এদিকে কমবে। চলো আমরা 5 প্রশ্নটাতে চলে যাই। একটি নিরের অর্ধগোলক ও একটি ব্যাসার্ধ বিশিষ্ট লম্ববৃত্তাকার শঙ্কু যার তির্যক উচ্চতা এল ও ব্যাসার্ধ আর, মানে শঙ্কুর তির্যক উচ্চতা আর ব্যাসার্ধ বলে দিয়েছে, এবং অর্ধগোলক ও শঙ্কু গোলাকার অংশ জুড়ে দিলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি এটা হবে? আচ্ছা, তাহলে এখানে কিন্তু দেখো কি বলেছে, অর্ধগোলক আর একই ব্যাসার্ধ বিশিষ্ট লম্ববৃত্তাকার শঙ্কু। এখানে অর্ধগোলকের আর শঙ্কুর ব্যাসার্ধ কিন্তু সমান বলে দিয়েছে। শঙ্কুর ব্যাসার্ধ আর না, তো অর্ধগোলকের ব্যাসার্ধ কিন্তু এখানে আর হবে। তাহলে এখানে দেখো একসঙ্গে জুড়ে দিবে, তাই তো? দেখো আমরা এখানে ছবিটা এইভাবে হবে, এই যে অর্ধগোলকটা দেখাই তোমাদের, এভাবেও ধরো অর্ধগোলকটা তৈরি হবে, এই যে অর্ধগোলকটা, আর শঙ্কুটা কিন্তু এভাবে এখানে তৈরি হবে, এভাবে এই যেভাবে শঙ্কুটা জুড়ে যাবে। ওকে, এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা, অর্ধগোলকের এখানে এই যে আমাদের ব্যাসার্ধ, তাহলে জুড়ে গিয়ে এভাবে ছবিটা তৈরি হবে। তাহলে এখন আমাদের যেটা বলেছে, অর্ধগোলক ও শঙ্কুর গোলাকার অংশ জুড়ে দিলে, গোলাকার অংশগুলো যদি জুড়ে দিই, এর গোলাকার অংশটা আর এর গোলাকার অংশটা এক জায়গায় জুড়ে দিলে পরে কী হবে? হ্যাঁ, জুড়ে দিলে পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে এই পার্শ্বতলের ক্ষেত্রফল। দেখো এই যে গোলকটা আছে না, এই যে বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের ব্যাসার্ধটা আর ভূমির এই যে ব্যাসার্ধটা, তাহলে এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা অর্ধগোলকের সেটা 2πr হয়। আর শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর তির্যক উচ্চতা আমাদের এল বলে দিয়েছে, এই যে তির্যক উচ্চতা, এই বাহুটা এল, আর ভূমির ব্যাসার্ধ তো আমাদের কত বলেছে? ভূমির ব্যাসার্ধ আর বলে দিয়েছে। তা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র πr l, এটা মনে রাখবা। তাহলে দেখো তো, তাহলে আমাদের এই যে দুটি ঘনবস্তুর যে পার্শ্বতল টোটাল কত হবে? 2πr প্লাস πrl। তাহলে আমাদের ঠিকই বলেছে কথাটা এখানে, তাই না? তাহলে এইভাবে একটি অর্ধগোলক আর একটি শঙ্কু, তাদের যে গোলাকার অংশ যদি জুড়ে দেওয়া হয়, গোলাকার অংশ কেন বলেছে বলো তো? দেখো আমি তো আমাদের শঙ্কুটা তৈরি করে আগে দেখাই, এইভাবে তো শঙ্কু, এই যে শঙ্কুর গোলাকার অংশটা, আর এইভাবে ধরো আমাদের অর্ধগোলক, এই যে দেখো এই যে গোলাকার অংশটা, এই দুটো গোলাকার অংশটা যদি জুড়ে দেয় তাহলে এভাবে কিন্তু হয়ে যাবে জিনিসটা। এভাবে জুড়ে দেওয়ার পর এদের যে পার্শ্বতল, শঙ্কুর পার্শ্বতল আর অর্ধগোলকের পার্শ্বতল মিলে আমাদের এটাই হবে কিন্তু মোট ক্ষেত্রফলটা 2πr² প্লাস πrl। তাহলে এটা আমাদের কি সত্যই বলেছে, এটা অ্যান্সারটা সত্য। চলে যাবো আমরা 6 নম্বর প্রশ্নে। দেখো 6 প্রশ্নটা, আচ্ছা এখানে আমাদের একটা ছক দেওয়া আছে, স্কোর দেওয়া আছে, আর শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। তো এখানে এই বিভাজনটির সংখ্যাগুলো মান কি আমাদের 3 হবে? তো দেখো প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। দেখো এইভাবে সংখ্যাগুলো মান আমরা কী করে দেখবো যে কোনটা হবে? সংখ্যাগুলো মান তো আমরা বের করেছি এর আগেও, কিন্তু এটা একটা অন্যরকম আছে। তাহলে এখানে দেখো সংখ্যাগুলো মানটা আমরা কীভাবে বুঝবো কোনটি হবে সংখ্যাগুলো মান? তো লক্ষ্য করো, এখানে সংখ্যাগুলোর মান আমরা এর আগে কীভাবে বের করতাম? কোনো তথ্য দেওয়া থাকতো, তথ্যের মধ্যে যে সংখ্যাটা বেশিবার থাকতো তাকে আমরা সংখ্যাগুলো মান বলতাম, কিন্তু এখানে কিন্তু অন্যভাবে আছে। তাহলে এখানে সংখ্যাগুলো মানটা আমরা এইভাবে পাবো। দেখো একবারে বুঝতে গেলে যে এখানে দেখো আমাদের শিক্ষার্থীর সংখ্যা বেশি কোথায় আছে? বেশি কিন্তু দেখো এই যে 7 তাই না, এই জায়গায় কিন্তু আমাদের বেশি আছে। তাহলে এই যে 7 জন শিক্ষার্থীর সংখ্যা, এদের স্কোর কত আছে? 4 আছে না? তাহলে আমাদের এই বিভাজনটির সংখ্যাগুলো মান হয়ে যাবে 4 হয়ে যাবে আমাদের। মনে রাখবে তোমরা, শিক্ষার্থীর সংখ্যা যেখানে বেশি থাকবে যেই ঘরে,
সেই ঘরের যে স্কোরটা পাবা সেই স্কোরটাই হবে কি, সেটাই হবে সংখ্যাগুরু মান। তাহলে এখানে সংখ্যাগুরু মান 4 হবে, 3 বলেছে, তার জন্য এটা মিথ্যা হয়ে যাবে আমাদের। আমরা 4 নম্বর প্রশ্নে চলে আসবো। 10,000 এখানে কত আছে, হ্যাঁ 10,000 টাকা। 10,000 টাকার 10% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করতে বলেছে। চলো সমূল চক্রবৃদ্ধির সূত্র আমরা অ্যাপ্লাই করে নিব, অ্যাপ্লাই করে আমরা বের করে নিব। তো সমূল চক্রবৃদ্ধির সূত্রটা তোমাদের জানতে হবে। এখানে দেখো সমূল চক্রবৃদ্ধির সূত্র আসল যেটা 10,000 টাকা, কটা শূন্য আছে এখানে, এখানে লক্ষ্য করে 1 2 3 4 4টা শূন্য আছে। 10,000 আসল ইন্টু 1 প্লাস আর মানে 10/100 আর সময়টা যে 2 বছর, এই যে এটাই আমাদের সমূল চক্রবৃদ্ধির সূত্র। পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, n বলতে সময়, পি বলতে আসল দেওয়া আছে, সুদের হারটা এখানে 10% বলেছে বলে 10/100। ওকে, চলো এটা সরল করে আমার অ্যান্সার পেয়ে যাব। তা সরলটা করি। তো এদিকে আমাদের 10,000 টাকা, আর এখানে একটা শূন্য কেটে দাও, এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিবা, এটা পাবা দেখবা এদিকে 10 এদিকে 11, মানে 11/10 পাবা, তার স্কোয়ার থেকে 10,000, আর এটা 11 গুণিত 11, আর এখানে 10 গুণিত 10। আচ্ছা এখানে দুটো শূন্য আমরা কেটে দিতে পারবো। 11 গুণ করলে কত হবে দেখো, 11 গুণ করে তোমরা পেয়ে যাবা 121, আর এইদিকে আমাদের আবার আছে 100। তো এটা গুণ করে কত পাবা, এটা গুণ করে পেয়ে যাবা 121, আর দুটো শূন্য বসিয়ে দাও, দেখো সহজ গুণ। এই যে 121 একে গুণ করে 121, আর দুটো শূন্য বসিয়ে দেবো, দেখো আমাদের কিন্তু এটাই অ্যান্সার। আচ্ছা তারপরে প্রশ্নটা দেখো আমাদের 4-এর 1 নম্বর করে দিলাম, 4-এর 2 নম্বর প্রশ্নটা। সময় 2 বছর বৃদ্ধি পেলে 625 টাকার সুদ বৃদ্ধি পায় 25 টাকা, বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলেছে। বাহ, ভালো প্রশ্ন করেছে এটা। সময় 2 বছর যদি বৃদ্ধি পায়, ধরো আমার সময়টা 1 বছর সময়ের ক্ষেত্রে যা সুদ হবে, তাই না, তাহলে 1 বছর সুদ যা হবে, সময় 2 বছর বৃদ্ধি পেলে পরে তখন এই যে সুদটা বৃদ্ধি পেয়ে যাবে কত, দেখো 625 টাকা সুদ বৃদ্ধি পাবে। ওকে, এই যে 625 টাকা সুদটা বৃদ্ধি পাবে 25 টাকা। 625 টাকা হচ্ছে আসল এই টাকার, ঠিক আছে। 1 বছরের সুদ মানে 625 টাকার আসলের 1 বছরের সুদ যা হবে, সময়টা যদি 2 বছর বাড়িয়ে দিই, তাহলে সুদের যে বৃদ্ধির পরিমাণটা হয়ে যাবে কত বেশি হয়ে যাবে, 25 টাকা বেশি হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে বার্ষিক সুদের হারটা আমাদের বের করতে বলেছে। একদম ভালো প্রশ্ন বলেছে। চলো দেখো আমি প্রশ্নটা এভাবে করব। তো প্রথমে আমরা সময়টাকে কিন্তু 1 বছর ধরে নিয়ে আমরা একটা সুদ বের করব। ওকে, তা সময়টা যখন আমাদের 1 বছর হবে, এই যে যখন সময় 1 বছর, তখন আমরা সুদ পাবো কত, সরল সুদের সূত্র আমরা কি জানি, দেখো সরল সুদের সূত্র যদি অ্যাপ্লাই করি আমরা, তাহলে এখানে আমরা সরল সুদের সূত্র তোমরা জানো সবাই যে আই সমান PTR/100, পি বলতে আসল 625 ইন্টু, আর এখানে দেখো আচ্ছা এখানে সুদ আমরা আরও পাবো, তাহলে এখানে আমরা I1 দিয়ে দিলাম, প্রথম সুদটাকে 1 বছরের সুদটাকে আমরা I1 নাম দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এতটা আসল, আর এখানে সময়টা 1 বছর নিয়েছি 1, এই যে PTR, আর বলতে দেখো আমরা আরটা আরই থেকে দিলাম, আর ধরে নিলাম, বার্ষিক সুদের একটা আর নিচে 100। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো, তাহলে এই ক্ষেত্রে আমাদের সরল করে কত দাঁড়াবে জিনিসটা, আমাদের এটাই দাঁড়াবে। তাহলে এখানে আমরা পেয়ে যাব 600, আমরা কিছু করছি না এখানে, কাটাকাটি কিছু করবো না, 625 r/100 এটাই রেখে দিলাম। 1 বছরের ক্ষেত্রে সুদটা এটা। এখন সময়টা বলেছে দেখো কতটা বৃদ্ধি করবে, সময়টাকে 2 বছর বৃদ্ধি করবে, মানে দেখো যখন সময়টা যে টিটা দেখো 2 বছর বৃদ্ধি বলতে আগে ছিল 1 বছর, এখন 2 বছর বাড়াবে, 1-এর সঙ্গে 2 যোগ হবে, তাহলে কত হয়ে যাবে, 3 বছর হয়ে যাবে না। তাহলে 2 বছর বাড়ালে সময়টা হয়ে যাবে 3 বছর। তাহলে এই 3 বছরের আমরা কী বের করবো, সুদ বের করব। তা দেখো 3 বছরের সুদ যেটা আমরা I2 দিলাম, আসলটা হচ্ছে 625, সময়টা এখন 3 বছর, আর আরটা আরে রেখে দিলাম, আর এই যে আমাদের 100। আচ্ছা তাহলে এখানে লক্ষ্য করো, আমরা এটাকে সরলটা আমরা এভাবে রেখে দিই যে 625 গুণিত, আমরা কিছু করছি না, ঠিক আছে, আমরা এটাই রেখে দিলাম। চলো আমরা কিছু করছি না, আমরা গুণটা করব না। এবার লক্ষ্য করো এই যে আমাদের প্রথম সুদটা হচ্ছে এটা, আর 2 বছর বৃদ্ধিতে সুদটা পেলাম এতটা। তাহলে দেখো এই যে বড় থেকে ছোটটা যখন বাদ দিব,
এদের মধ্যে যে সুদের পার্থক্যটা যারা বলে দিয়েছে 25 বলে দিয়েছে, আমাদের এখানে শর্তটা বলেছে দেখো, এই জায়গায় এইভাবে বলেছে, ঠিক করে দিই। এই যে দেখো এখানে যেটা আমাদের এটা বলেছে শর্তটা, যে এই সুদটা 625 গুণিত 3 গুণিত আর নিচে 100 আছে, ঠিক আছে। যখন বৃদ্ধি পেয়ে যে সুদটা হয়েছে এটা থেকে আগের সুদটা বাদ দিয়ে দেবো, 625 আর বাই 100, এই যে দেখো আগের সুদটা বাদ দিয়ে দেবো। তাহলে এই যে আমাদের বৃদ্ধি যে পার্থক্যটা, এই যে এখন আমাদের এটা দেখো আর আগে ছিল এটা, তাহলে কতটা বেড়েছে, এই যে আমাদের এটা বিয়োগ করলে এতটা বেড়েছে, আর সেই বৃদ্ধিটা বলেছে 25 টাকা, তাহলে এটা সমানই 25 টাকা। ওকে, তাহলে এই যে আমাদের শর্ত, এটা আমাদের করে নিতে হবে। এখান থেকে আমরা আর এর মানটা বের করে নিতে পারবো। চলো তাহলে এখান থেকে দেখো প্রথমে আমরা কমন নিতে পারবো, এই যে 625 আর বাই 100, 625 আর বাই 100 যদি আমরা কমন নিয়ে নিই, দেখা যাচ্ছে না দেখো, তাহলে এখানে আমাদের কত রইবে, এখানে 3 মাইনাস আর এখানে আমাদের 1, তাই তো, আর এইদিকে 25, 625 100 এটা আমাদের 2, এটা হচ্ছে 25। এবার চলো আমরা কাটাকাটি চালাই। আচ্ছা 25 একে 25 আর 25 পাচ্ছে 625, না 25 পাচ্ছে 625 হয় না, একটু আমরা রং করছি। এখানে যদি আমরা 25 দিয়ে কাটাকাটি করি তাহলে এটা আমরা 25-এ পাবো। এই যে দেখো 25 দিয়ে 50 আর এখানে চলে আসবে 12 মানে 125, 25 পাচ্ছে 125, এটা পাবো আমরা। 25 দিয়ে কাটাকাটি করলে পরে 25 পাবো, কারণ 25 গুণ করে 625 হয়। আচ্ছা 25 4 100, এটা আমাদের 4 আর 2 2 4, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের 8টা ছুটে গেছে, 8 নাই, তা 8টা আমরা কোথায় দিব, 8টা আমরা দিয়ে দিব এই জায়গায়। আচ্ছা এখানে আমাদের আর ছিল, তো এখানে আমরা 8টা বসিয়ে দিই, 8টা কিন্তু কাটেনি, এখানে কিন্তু আমাদের আর আছে। ওকে, তো দেখো তো এখানে আমরা আর বাই 2 দেখতে পাচ্ছি, এদিকে 1 দেখতে পাচ্ছি, তাহলে এখানে বর্গগুণ করে আর সমান কত 2%। তাহলে এই যে আমাদের সুদের হারটা বের করতে বলেছিল, কত পেয়ে গেলাম, 2% পেয়ে গেলাম, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে সুদের হারটা হবে 2%। ভালো একটা প্রশ্ন ছিল। চলো আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হলে কে এর মানটা বের করতে বলেছে। কোনো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি বাস্তব আর সমান হয় তাহলে সেই দ্বিঘাত সমীকরণের নিরূপকটা শূন্যের সঙ্গে সমান হয়ে যাবে। এখন নিরূপক কী জিনিস, দেখো নিরূপক বলা হয় b² - 4ac, একে বলা হয় নিরূপক, ঠিক আছে। তাহলে এটা হবে আমাদের শূন্যের সঙ্গে সমান। চলো এখানে মানগুলো বসিয়ে দিই। b বলতে x-এর সহগ -5 তার স্কোয়ার, 4 ইন্টু a হচ্ছে s² সহগ 3, আর c হচ্ছে ধ্রুবক সংখ্যাটা 2k = 0। এখান থেকে k এর মানটা আমরা বের করে নিতে পারবো। তাহলে এখানে 25, এটা হবে 4 3 12, 12 দিয়ে 24, 24 কি, আচ্ছা -24 কি, এইদিকে -25, মাইনাসে কেটে দাও, তাহলে কে এর মানটা আমরা পেয়ে যাব 25/24। দেখো কে এর মান আমাদের এটাই, 25/24 আমাদের অ্যান্সার। ওকে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এবার আমরা 4 নম্বর প্রশ্ন করাবো। দেখো 4-এর প্রশ্নটা বলেছি, দেখো আমাদের বলেছে এখানে দ্বিঘাতকরণী একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে এই বি এর মানটা বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, বাম পক্ষে আমরা হর করণী নিরসন করব। হর করণী নিরসন জিনিসটা কি, দেখো আমি তোমাদের দেখাচ্ছি এখানে। বা দেখো যেটা আছে সেটা টুকে নাও, কত আছে √7 - √5, আর নিচে আছে √7 + √5। ওকে, টুকে নিলাম। এবার করবা কি, হরে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করো, √7 - √5, তাহলে এখানে গুণ করো √7 - √5, এভাবে গুণ করে নেবা। এভাবে করে নিলে পরে তোমাদের হর থেকে করণী সরে যাবে। আর ডান দিকে কত ছিল, a + b √35। তাহলে আমরা এখন সরল করব। আচ্ছা এখানে দেখো, এখানে যেহেতু গুণ করে নাও, এখানে রাশি গুণটা আমি দেখিয়ে দিই। √7 গুণ করে এটা 7 পাবা, √7 আর √5 এটা -√35 পেয়ে যাবা, আর এটাও -√35 পেয়ে যাবা। এই যে √5 আর √7 -√35, আর মাইনাসে প্লাস, এই যে মাইনাসে প্লাস, আর এটা √5 আছে বলে 5, তাই তো।
একই সংখ্যা মিলে গেছে, তাহলে রুটটা উঠে যাবে 5 হয়ে যাবে। আর নিচে এটা তো আমাদের হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ার সূত্রে পড়বে, আর এটা আমাদের এ প্লাস বি 35। ওকে, চলো আমরা সরলটা আরও করি। দেখো এখানে 7 5 এটা কত হবে 12 হবে, আর এটা -2 √ 35। আর নিচে দেখো এটা তো 7 মাইনাস এটা 5 হবে, স্কোয়ার যেন রুট উঠে যায়, থেকে এ প্লাস বি √ 35 এটা আছে। আচ্ছা এখন আমরা দেখো কি করতে পারবো। আচ্ছা উপর থেকে 2 কমন নিয়ে নিলাম, 6 মাইনাস √ 35, আর এখানেও কিন্তু বিয়োগ করে 2 পাবা, এ প্লাস বি √ 35, আর 2 দিয়ে কেটে দাও, তাহলে আমাদের দাঁড়িয়ে গেল কত 6 মাইনাস √ 35 সমান এ প্লাস বি √ 35 এভাবে দাঁড়ালো। এখন দেখো আমরা এই আঁকাটা যদি তৈরি করি একে, তাহলে এভাবে তৈরি করতে পারবো, 6 প্লাস আছে না, প্লাস করে দিলাম, তাহলে এখানে আমরা দেখো এই যে -1 লিখে তারপরে আমরা √ 35টা বসালাম, এভাবে সাজিয়ে নিলাম। আর এদিকে তো আমাদের এ প্লাস বি √ 35, দেখো একে আমরা এই আকারে তৈরি করে দিলাম। এই যে দেখো প্লাস মাইনাসে মাইনাস, আবার কিন্তু এটাই ফিরে আসবে। এভাবে তৈরি করার পর আমরা দেখতে পাচ্ছি এর মানটা 6, দেখো এর মানটা 6, আর বি এর মানটা দেখো বি এর জায়গায় -1 বসে আছে, বি এর মানটা -1, দেখো পেয়ে গেলাম আমরা অ্যান্সার। ওকে, এর মান 6 আর বি এর মান -1। আচ্ছা আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নটা বলেছে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এ বিন্দু, পরিবৃত্তের কেন্দ্র বলে দিয়েছে এ বিন্দু এবং বিসি যে কেন্দ্রের দুই বিপরীত পার্শ্বে অবস্থিত, ঠিক আছে, মানে এ বিন্দুটা আর বিসি যেটা কেন্দ্রের দুই পাশে অবস্থান করছে এভাবে বলেছে। তাহলে বিওসি কোণটা 120 ডিগ্রি হলে কোণ বিএসি এর মানটা বের করতে বলেছে। আচ্ছা চলো আমরা আগে ছবিটা তৈরি করি, ছবিটা তৈরি করে তারপরে প্রশ্নটা আমরা সহজে করে নিতে পারবো। দেখো এক্ষেত্রে ছবিটা আমাদের একটা ত্রিভুজ বলেছে, ত্রিভুজে পরিবৃত্ত আছে আবার। এই যে দেখো আমাদের ত্রিভুজ, আমরা এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের পরিবৃত্তটা যদি আমরা এঁকে নিই এভাবে, এই যে দেখো, তাহলে এখানে আমাদের পরিকেন্দ্র কিন্তু আমাদের বলে দিয়েছে ও। আর এখানে কি বলেছে দেখো, এই যে যেটা প্রশ্ন বলেছিল এ বিন্দুটা আর বিসি যে, এই যে আমরা দেখো বিসি যেটা, তাহলে কেন্দ্রের দুই বিপরীত পাশে অবস্থান করছে, ঠিকই বলেছে। আর বিওসি কোণটা, এই যে বিওসি কোণটা আমাদের বলে দিয়েছে কত 120 ডিগ্রি। তাহলে আমাদের এই যে বিএসি কোণটা, এই কোণটা আমাদের বের করতে বলেছে। তো দেখো তো একই চাপের উপর এই যে বিওসি কোণটা কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণ কী হয়, দ্বিগুণ হয়ে যাবে, আর বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়ে যাবে। এই 120 ডিগ্রি যদি হয় তাহলে এই কোণটা কত হবে 60 ডিগ্রি হয়ে যাবে। দেখো আমরা পেয়ে গেলাম কোণ বিএসির মান কত 60 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা আমাদের এই যে সমান এটা 60 ডিগ্রি পেয়ে গেলাম। এবার চলে যাবো আমরা 6 নম্বর প্রশ্নে। আচ্ছা দেখো এখানে প্রশ্নটা কি বলছে, এই প্রশ্ন কিন্তু ছবিটা দেওয়াই আছে, বলছে পাশের চিত্রে পিআর পিটি, এই যে পিআর দেখো পিআর পিটি আর এবি ও কিন্তু বৃত্তের স্পর্শক আছে, এগুলো 3টি স্পর্শক দেওয়া আছে। আর কোণ এপিবি 70 ডিগ্রি, এই যে আমাদের দেখো এপিবি এই কোণটা আমাদের 70 ডিগ্রি। আচ্ছা ছবিটা আমাদের আগে ভালো করে এখানে তৈরি করে নেবো আমরা খাতায়, ঠিক আছে, তারপরে ভালো বোঝানো যাবে। দেখো যে ছবিটা আছে সেই ছবিটা আমি তৈরি করছি। তো আমাদের আগে বৃত্ত আছে, আমি আগে একটা বৃত্তের ছবি তৈরি করে দিচ্ছি। তারপরে বাইরের বহিস্থ বিন্দু থেকে, এখানে আমার বহিস্থ বিন্দু, এই বিন্দু থেকে এদিকে আমাদের একটা স্পর্শক আছে, আর এখান থেকে এইদিকে একটা স্পর্শক আছে। তাহলে এভাবে একটা স্পর্শক এদিকে আমরা তৈরি করে নেব। ওকে দেখো, তারপরে দেখো এখানে আবার আমাদের এবি একটা স্পর্শক আছে, এটা আমাদের পি বিন্দু। আচ্ছা এখানে আমাদের, আচ্ছা এখানে এবি স্পর্শকটা তৈরি করি আগে। তাহলে এবি স্পর্শকটা দেখো তো আমরা এইভাবে তৈরি করতে পারবো। এই দেখো আমরা এটা এটা বি, এবি স্পর্শক আমরা তৈরি করলাম। আর এখানে এস বিন্দুতে স্পর্শ করেছে এবি স্পর্শকটা। তারপরে দেখো এখানে এই যে আরেকটা স্পর্শক যেটা পিআর স্পর্শক, এখানে আর বিন্দুতে স্পর্শ করেছে। আর এইদিকে আর একটা আমাদের স্পর্শ বিন্দু আছে, এটা আমরা টি ধরে নিলাম। আর বৃত্তের কেন্দ্র, এই জায়গায় আমরা বৃত্তের কেন্দ্র ও নিয়ে নিলাম। ওকে
আর এখানে আমাদের এখানে ওবি যোগ করেছে, ওবি আর এখানে ওএ যোগ করেছে। তাহলে আমাদের এখানে যে কোণটা দেওয়া আছে, এই যে এপিবি কোণটা দেওয়া আছে 70 ডিগ্রি। তো আমাদের এখানে কার মানটা বের করতে বলেছে? কোণ এওবি, মানে এই কোণটা এওবি, এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে। চলো আমরা বের করে নিতে পারবো, খুব সহজেই বের করে নেবো। দেখো অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক আছে, মনোযোগ সহকারে দেখো। আচ্ছা তোমাদের বলি এখানে যে পাশে দুর্গাপুজো, তো মাইক চলছে, একটু গানের আওয়াজ আসতে পারে ব্যাকগ্রাউন্ডে, তো কিছু করার নাই, মাইক তো চলবেই, দুর্গাপুজো যেহেতু চলছে এখন। আচ্ছা, তো চলো ওদিকে দুর্গাপুজোর গান চলুক, আমরা এদিকে মনোযোগ সহকারে অঙ্ক করি মন দিয়ে। আর তার সঙ্গে তোমাদের বললাম প্রথমেই যে আমার একটু সর্দি আছে, মাথা ব্যথা আছে, গলা ধরেছে, খুব কষ্ট করে ক্লাসটা দিচ্ছি। এই জন্য তোমাদের ভিডিওতে অবশ্যই লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করতে হবে। এবং যারা নতুন আছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। ওকে, চলো তো দেখো, তো আমরা এখানে অঙ্কন করব। অঙ্কনটা কী করব? এই যে আমাদের আছে দেখো, এই যে স্পর্শ কেন্দ্রবিন্দুগামী ব্যাসার্ধ, আমরা এগুলো তো ব্যাসার্ধ হবে। দেখো এই স্পর্শকের উপর কেন্দ্রগামী ব্যাসার্ধ যেটা টানলাম, তো এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। আমরা জানি কোনো স্পর্শকের উপর কেন্দ্রগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, তো এটা লম্ব হবে। আর একইভাবে এখান থেকে আমরা টানব এই যে ওটি, তাহলে এও আমাদের দেখো, এও আমাদের লম্ব। এটা 90 ডিগ্রি, এও 90 ডিগ্রি। মানে এখানে যে কোণগুলো পাবো না, এই যেটাকে যে বলি আমরা কোণটা ও আর বি 90 ডিগ্রি হবে। আর এদিকার কোণটা ওটি এ যদি বলি, কোণ ওটি এ টি আছে আমাদের, এটা 90 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো আমরা যদি ওখানে একটা চতুর্ভুজ দেখি, চতুর্ভুজ নামটা আমরা বলবো এই যে দেখো পিটিআর, দেখো চতুর্ভুজটা কোনটা চতুর্ভুজ বলবো, হ্যাঁ এই যে দেখো পিটিওআর, এই যে অভিবিন্দুটা ছেড়ে দিচ্ছি। দেখো পিটি একটা বাহু, টিও একটা বাহু, ওআর একটা বাহু, এইদিকে আমাদের আরপি একটা বাহু, ঠিক আছে, 4টি বাহু নিয়ে চতুর্ভুজ। তো চতুর্ভুজ পিটিওআর, এই চতুর্ভুজের আমরা 3টা কোণ কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এই কোণটা তো 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের 3টা কোণ জানা থাকলে যে আমাদের যে চতুর্থ কোণটা, ওই কোণটা পেয়ে যাবো। চতুর্থ কোণটা হচ্ছে এই কোণটা, মানে তোমাদের বলি এখানে টিওআর, এই যে কোণটা। তো চতুর্ভুজ পিটিওআর এর আমরা চতুর্থ নম্বর কোণটা আছে এই যে আরওটি বলি, শুনতে ভালো লাগবে, তোমরা টিওআর বলতে পারো বা আরওটি। এই কোণটা আমরা পেয়ে যাব, যেহেতু চতুর্ভুজের 3টি কোণ জানা হয়ে গেছে। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, 360 ডিগ্রি থেকে যে 3টি কোণ জানা হয়ে গেল তাদের যোগফল বাদ দেবো। 70 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, 360 ডিগ্রি। আর এদের যোগ করবা, এদের যোগ করে 250 ডিগ্রি পেয়ে যাবে, 250 ডিগ্রি। এটা বিয়োগ করবা, বিয়োগ করে পেয়ে যাবে 110 ডিগ্রি। দেখো, তো আমরা আরওটি কত পেয়ে গেলাম? 110 ডিগ্রি। এই আরওটি কোণটা আমাদের কাজে লাগবে। ওকে, আচ্ছা, তাহলে এরপরে দেখো আমরা কি দেখাবো, আমরা এখানে দেখাবো যে এই যে দেখো এটি, এই যে এটি আর এএস। দেখো আমরা এখানে আরেকটু অঙ্কন করতে হবে। আমরা এখানে এই যে দেখো ওএসটা অঙ্কন করে নেব, এভাবে ও আর অঙ্কন করলাম, তাহলে ওএস করব। অঙ্কনটা যেটা বলবো যে ওএস, ঠিক আছে, ও আর অঙ্কন করেছি, ওটি অঙ্কন করেছি, এখানে আমরা ওএস যোগ করব। এটা আমাদের অঙ্কন, ওএসটা আমরা যোগ করে নিলাম। তাহলে এখানে যেটা আমরা বলবো তোমাদের যে এই যে এটি আর এএস, এই দুটো বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হবে। এই এটি সমান সমান এএস, ঠিক আছে। কেন সমান? দেখো এটা কারণ হচ্ছে, দেখো আমি এইখানে কারণটা দেখাচ্ছি, কোথায়? এই জায়গায় দেখাচ্ছি। ধরো আমাদের এই যে আমাদের একটি বৃত্ত, তাহলে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর যে স্পর্শক, এটা পি বিন্দু, এটা আমাদের ধরো এটা আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। তাহলে বৃত্তের কেন্দ্রবিন্দু, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর যে স্পর্শকের দৈর্ঘ্য, মানে পিএ আর পিবি, পিএ দেখা যাচ্ছে না, পিএ আর পিবি আমাদের কী হয়? সমান হবে।
তাই তো? কোনো বৃত্তের কোনো বহিস্থবিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য দুটির সমান হবে। একইভাবে দেখো এখানে এও কিন্তু বৃত্তের বহিস্থবিন্দু এ থেকে দেখো বৃত্তের উপর আমাদের এটি স্পর্শক আর বৃত্তের উপর এস স্পর্শক, তাহলে এই স্পর্শকের দৈর্ঘ্য এটি আর এস সমান হবে। ওকে, আচ্ছা, এরা সমান করে আমরা দুটো কোণ সমান পেয়ে যাবো। দেখো দুটো কোণ সমান বলতে, আচ্ছা এই যে কোণগুলো দেখো, লক্ষ্য করো, আমরা এই যে কোণটা আছে না, আমরা এই কোণটা সমান পাবো, এই কোণটা আর এই কোণটা, মানে কোণ এওটি সমান সমান হবে এই কোণটা, কোণ এওএস, কোণ এওএস। এটা কী করে সমান তোমাদের এখানে দেখাই আমি। আমরা এখানে কেন্দ্রবিন্দু ও আছে না, তাহলে এভাবে আমরা যোগ করে দিলাম। তাহলে এই যে ওপিটা মানে কোণ এপি বি এর সমদ্বিখণ্ডক তৈরি হবে, এটা মানে এই দুটো কোণ সমান হবে। দেখো এই জিনিসটা কেন হচ্ছে তোমাদের আমি একটা উপপাদ্য দেখাচ্ছি, বই থেকে দেখাবো। তার আগে আমি এখানে এটা যোগ করে দিচ্ছি, আর এটা আমরা যোগ করে দিচ্ছি। ওকে, তা দেখো বই থেকে তোমাদের 211 পাতায় চলে যেতে হবে। এই যে 211 পাতায় যে উপপাদ্য 41 উপপাদ্য আছে, এই উপপাদ্য বুঝলেই তোমরা বুঝতে পারবা আমরা কী করছি। এখানে দেখো এই যে দুটো ত্রিভুজ বহিস্থবিন্দু থেকে এই যে স্পর্শক তৈরি হয়েছে, আর দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সর্বসম এখানে দেখানো হয়েছে। তা সর্বসম যদি হয়, তার সর্বসম ত্রিভুজের এই যে অনুরূপ কোণগুলো সমান হবে, তার ওপিটা সমদ্বিখণ্ডক, ঠিক আছে, এই দুটো কোণ সমান হবে। আর এই কোণগুলো সমান দেখানো হয়েছে। দেখো এখানে আমাদের দিকে এই যে এখানে আমাদের বলেছে, দেখো এই দুটো কোণ আমরা সমান বলতে পারবো, তাই না? তাহলে তার জন্য আমরা দেখো এই যে এই কোণটা আর এই কোণটা সমান। আবার দেখো আমরা এদিকে দেখো এই যে বহিস্থবিন্দু বি বিন্দুটা ও কিন্তু বৃত্তের বহিস্থবিন্দু, সেখান থেকে স্পর্শক বি আর বিএস স্পর্শক। তাহলে এখানে আমরা এবং দিয়ে এই যে আমরা বলবো যে বিএস সমান সমান বি আর করতে পারবো। তাহলে এখানে আমাদের এই কোণটা আর এই কোণটা আমাদের সমান হয়ে যাবে। তাহলে এখানে আমরা কোণ সমান লিখতে পারবো বিও আর সমান সমান এই যে বিও আর কোণটা সমান সমান এদিকে বিওএস সমান সমান বিওএস, এগুলো কোণ সমান হবে, ঠিক আছে? এই নিয়ম অনুসারে কিন্তু যেটা তোমাদের বললাম একদম, বইতে কোথায় আছে সেটাও দেখে দিয়েছি। ওকে, আচ্ছা এবার দেখো, এবার আমরা কি করব, এই যে আমাদের আরওটি কোণটা আছে না, এই কোণটা আমরা নিচ্ছি আমরা কোণ আরওটি। দেখো তো কোণ আরওটি, এই কোণটা আরওটি কোণটা এই চারটা কোণ নিয়ে আছে না, এই কোণটা, এই কোণটা, এই কোণ, এই কোণটা, তো চারটি কোণের যোগফল আমরা বলে দেবো আরওটি। তা চলো দেখো কোণগুলো যোগফল বলতে প্রথম কোণটা আমরা নিব, আমরা কী কোণটা নিব আমরা, এই যে দেখো এই যে বিওআর, এই দিক থেকে যে নিয়ে আমরা এখানে লক্ষ্য করো, এই যে বিওআর নিয়ে আমরা কোণ বিওআর প্লাস, তারপরে আমরা বিওআর নিলাম, তারপরে বিওএস নিয়ে নিই, তারপরে নিয়ে নেব কোণ বিওএস প্লাস, তারপরে আমরা এওএস নিয়ে নিই, ঠিক আছে, এই যে আমরা নিয়ে নেব এওএস, কোণ এওএস প্লাস, তারপর নিয়ে নেব আমরা এওটি, ঠিক আছে, কোণ এওটি। এই চারটি কোণের সমষ্টি হবে আমাদের কোণ আরওটি। দেখো আমি ছবি থেকে, ওকে, চলো এবার কী করছি আমরা, অর্থাৎ এর মানটা আমরা 110 ডিগ্রি পেয়েছি, 110 ডিগ্রি বসিয়ে দিলাম। এবার দেখো আমরা কী করবো, এখানে এই যে বিওআর আছে না, দেখো বিওআরের জায়গায় আমরা বিওএস লিখতে পারবো, এই যে বিওএস, দুটো কোণ তো সমান, তাহলে বিওআরের জায়গায় আমরা বিওএস লিখে দিলাম, আর এখানে তো আমাদের বিওএস আছে প্লাস, আর এখানে দেখো এওএস আমরা রেখে দিলাম, এওএস প্লাস, আর এওটি দেখো এওটি জায়গা আমরা এওএস লিখতে পারবো, দুটো কোণ সমান, তাহলে এখানে আমরা এওএস লিখে দিলাম। কেন এইভাবে করছি, কারণ আমাদের এই কোণটা নিলাম আর এই কোণটা নিলাম, এই দুটো কোণ নিয়ে আমাদের কোণ এওবি চলে আসবে, তার জন্য নিয়েছি আমরা। ওকে, আচ্ছা দেখো এই দুটো কোণ যোগ করে আমরা ঘুরিয়ে নিচ্ছি, এই দুটো কোণ যোগ করে আমরা 2 কোণ বিওএস পেয়ে যাব প্লাস, আর এই দুটো কোণ যোগ করে 2 কোণ এওএস পেয়ে যাব, ঠিক আছে, এওএস, আর এদিকে 110 ডিগ্রি ছিল আমাদের। এবার আমরা কি করব, আমরা 2 দিয়ে যদি ভাগ করে দাও, এই যে 2 দিয়ে ভাগ বা কাটাকাটি যেটা বলতে পারো, তাহলে এটা কত পেয়ে যাবা, 55 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে আমাদের এখানে রয়ে গেল কোণ বিওএস প্লাস কোণ এওএস, তাহলে এটা কত পেয়ে গেলাম, 55 ডিগ্রি। এবার দেখো এই দুটো কোণের যোগফল, মানে এই দুটো কোণের যোগফলই হচ্ছে কোণ এওবি। ছবিতে দেখো, এই দেখো বিওএস কোণটা আর এওএস কোণটা, এই দুটো কোণ নিয়ে আমাদের এওবি কোণটা তৈরি হবে, তাহলে দুটো কোণ নিয়ে আমরা পেয়ে যাবো অতএব কোণ এওবি। কত পেয়ে গেলাম আমরা, 55 ডিগ্রি। দেখো আমার কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম। সেটা আমাদের বের করতে বলেছিল যে কোণ এওবির মান কত, আমরা কত বের করলাম,
55 ডিগ্রি বের করে নিলাম। ভালো প্রশ্ন ছিল আমাদের। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্নটা দেখো 7 নম্বর প্রশ্নটা। এখানে 7 প্রশ্নটা বলছে একটি ত্রিভুজ আছে আর এই ডি যথাক্রমে এ বি এসি বাহুর উপর যে কোনো দুটি বিন্দু আছে আর ডি সমান্তরাল বিসি আমাদের বলে দিয়েছে। তাহলে এডির বাহু এ বি এই ইসি এগুলো বাহুর মান দেওয়া আছে, এক্সের মান আমাদের বের করতে বলেছে। আচ্ছা, এই টাইপের প্রশ্ন আমরা এর আগেও করেছি। দেখো আমি তোমাদের এখানে করে দেখাচ্ছি। তো আমাদের দেখো ত্রিভুজটা যদি তৈরি করে তোমাদের দেখায়, তাহলে এভাবে আমাদের একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এ বি সি। আর এখানে বলে দিয়েছে দেখো এ বি এসি বাহুর মধ্যে দেখো এ বি বাহুর একটা বিন্দু আছে, এখানে যে কোনো জায়গায় আছে ডি বিন্দু, আর এখানে এসি বাহুর উপর একটা বিন্দু আছে ই বিন্দু। এবার ডি যোগ করে আমাদের এখানে বলে দিয়েছে ডি সমান্তরাল, এই যে ডি সমান্তরাল বিসি বলে দিয়েছে। তাহলে এভাবে ত্রিভুজের এভাবে দুটি বাহু যদি সমান্তরাল হয়, তাহলে আমরা থ্যালেসের উপপাদ্য থেকে বলতে পারবো, দেখো থ্যালেসের উপপাদ্য থেকে কী বলতে পারবো, এডি বাই ডিবি, এডি বাই ডিবি, ডিবি সমান সমান এদিকে এই বাই ইসি। এটা হচ্ছে থ্যালেসের উপপাদ্য থেকে আমরা, থ্যালেসের উপপাদ্য আছে, তোমরা দেখে নিবা তোমাদের বইতে, ঠিক আছে। এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি, এটা আমরা বলতে পারবো যদি কোন ত্রিভুজের এই দুটো বাহু সমান্তরাল হয়। ওকে, আচ্ছা চলো আমার এখান থেকেই দেখো মানগুলো আমরা বের করার চেষ্টা করব। দেখো এডির মান কি জানা আছে আমাদের, দেখো এডি কোথায় আছে, এখানে তোমরা যদি লক্ষ্য করো যে এডির মান কিন্তু এক্স দেওয়া আছে, এক্স। তারপরে দেখো এই যে ডিবি আছে, ডিবির মান কিন্তু দেওয়া নাই, কিন্তু ডিবিকে আমরা লিখতে পারবো কি, ডিবিকে এই যে আমাদের ডিবি আছে না, তা ডিবিকে এবি, যেহেতু এবির মান জানা আছে তাহলে এবি বিয়োগ আমরা কী করতে পারবো, এডি করতে পারবো। এই যে এবি বিয়োগ এডি, এই যে ডিবি সমান সমানই হবে এবি থেকে যদি আমরা এডি বাদ দিই তো ডিবি, তাই না। তো ডিবি জায়গায় আমরা লিখে দিলাম। আর এখানে এইর মান কিন্তু দেওয়া আছে কত, x-2। আর এদিকে ইসি দেখো তো ইসির মান দেওয়া আছে, ইসির মান কিন্তু জানা আছে, ইসির মানটা আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে এক্স বাই এবির মানটা দেখো, এবির মানটা এখানে কত আছে, এই যে দেখো 2x + 2, তাহলে এখানে আমরা 2x + 2 বসিয়ে দেবো, মাইনাস এডির মানটা আমাদের এক্স, এই যে এডি হচ্ছে এক্স, এক্স বসিয়ে দিলাম, সমান সমান x-2 আর x-1। এবার এখান থেকে সরল করে আমরা কি এক্সের মানটা পেয়ে যাব। চলো আমরা সরলটা করি, এক্স 2x আর এখানে এক্স বিয়োগ হয়ে এটা এক্স হয়ে যাবে, x + 2, এটা x-2 আর x-1। আচ্ছা, এখন আমাদের কী করতে হবে, এখন আমাদের বর্গগুণ করে নিতে হবে, এই দুটো গুণ, তো এটা x + 2 আর x-2 আর এটা x × x-1। এটা তো আমাদের সূত্র পড়ে যাবে, এটা হচ্ছে a² - b² সূত্র, আর এটা গুণ করে দিলে পরে s² - x হয়ে যাবে, এটা s² - এটা 4 হয়ে যাবে, আর এখানে s² - x। আচ্ছা, s² আমরা কেটে দিতে পারবো। তাহলে দেখো এখানে -x = -4 দেখতে পাচ্ছি, তাহলে মাইনাস কেটে দাও, তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম, এক্সের মান আমরা পেয়ে গেলাম 4 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। চলে যাবো আমরা পরের প্রশ্নে। আমরা চলে আসবো 8 নম্বর প্রশ্নে। তো 8 প্রশ্নটা বলেছে sin to the power 6 থিটা প্লাস cos to the power 6 থিটা প্লাস sin স্কোয়ার থিটা 3 sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এই মানটা আমরা সহজে বের করে নিতে পারবো। দেখো কীভাবে আমরা বের করছি। তো এখানে তো আমাদের একটা সূত্র অ্যাপ্লাই হবে, বীজগাণিতিক সূত্র অ্যাপ্লাই হবে। ওকে, তো দেখো তো আমরা এটা তৈরি করছি। আমরা দেখো সাইন আমরা এটাকে স্কোয়ার দিয়ে দিলাম, এখানে sin স্কোয়ার থিটা করলাম, দিয়ে তার হোল কিউব, মানে sin to the power 6 থিটাকে sin স্কোয়ার থিটা তার কিউব করে দিলাম। এটাকে ভাঙানোর পরে আবার দেখো 3 দিয়েছো, পাওয়ারটা 6 চলে আসবে, প্লাস একইভাবে এটাকে করে দেবো cos স্কোয়ার থিটা তার হোল কিউব, আর প্লাস 3, আর এখানে sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা আছে। আচ্ছা, এখানে আমরা একটা 1 নিয়ে নিলাম। ওকে, 1 নিতে পারবো, 1 সব জায়গায় আছে, গুণ করে এটাই হবে। আচ্ছা, এটা থাক sin স্কোয়ার থিটা তার হোল কিউব প্লাস cos স্কোয়ার থিটার হোল কিউব প্লাস 3 sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। দেখো 1-এর জায়গায় আমরা কী লিখতে পারবো, 1-এর জায়গায় লিখে দেবো sin স্কোয়ার থিটা প্লাস
কস স্কোয়ার থিতা, এটা লিখে দেবো। তো এইভাবে সাজিয়ে নেওয়ার পর লক্ষ্য করো তো, এটাকে সাইন স্কোয়ার থিতাটাকে এ ধরো আর কস স্কোয়ার থিতাকে বি ধরো, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এরকম সূত্রটা দাঁড়াচ্ছে না? তাহলে এই সূত্রটা আমরা কি জানি? এই সূত্রটা জানি আমরা এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। তো চলো আমরা এ প্লাস বি তার হোল কিউবের সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দিই। তাহলে এ হচ্ছে আমাদের এই যে সাইন স্কোয়ার থিতা এ প্লাস বি, বি হচ্ছে কস স্কোয়ার থিতা তার হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের সূত্রটাই কিন্তু এটা, সূত্রটা সাজিয়ে নিলাম, সূত্রটা আমরা ফেলে দিলাম। সূত্রটা এখানে তোমাদের লিখে দিচ্ছি, দেখো এই যে এ প্লাস বি তার হোল কিউব সমান সমান এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, মানে ঘনফলের সূত্র এটা। ঠিক আছে, এই সূত্রটা তোমরা মনে রাখবা, এখান থেকে আমরা তৈরি করেছি। এখন সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা আমরা কী জানি? 1 জানি, তাহলে 1-এর কিউব হয়ে যাবে এটা, এটা 1 আর 1-এর কিউব। আর 1-এর কিউব কী হয়? একের পর যাই পাওয়া থাক না কেন একই হয়ে যাবে। তো দেখো আমাদের অ্যান্সারটা 1 চলে আসলো। 9 নম্বর প্রশ্ন। এবার 9 প্রশ্নটা আমাদের কী বলছে? এখানে আমাদের tan 4 থিতা আর tan 6 থিতা 1 হলে 6 থিতা ধনাত্মক কোণ হলে থিতার মানটা চেয়েছে। এটা আমাদের খুব সহজে হয়ে যাবে অঙ্কটা। দেখো এই টাইপের অঙ্ক আমরা এর আগেও করেছি। তো এখানে tan 4 থিতা আর tan 6 থিতাকে আমরা লিখব 1/cot 6 থিতা লিখে দিলাম। ঠিক আছে, করা যাবে, ট্যানকে কট করা যাবে। আচ্ছা, এখানে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে tan 4 থিতা সমান cot 6 থিতা, এটা লিখতে পারবো। তাহলে tan 4 থিতা, আচ্ছা দেখো তো cot এটাকে লিখতে পারবো আমরা, এটা tan করে দিলাম, tan, তাহলে আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস 6 থিতা। দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিতা cot থিতা পুরো কোণের সূত্র, তাই এটা থেকে আমরা এটা করতে পারবো। এটা থেকে যে এটা হয় তাহলে এটা থেকে এটা করা যাবে। উভয় দিকে tan ভেনিস করে, দেখো উভয় দিকে tan ভেনিস করে 4 থিতা সমান কত পেয়ে যাব? 4 থিতা পেয়ে যাব 90 ডিগ্রি মাইনাস 6 থিতা। এই দেখো 6 থিতা। তাহলে এখান থেকে চলো থিতার মানটা বের করে নিই। থিতাগুলো একদিকে করে নিই, একদিকে করে নিলাম, এটা 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমাদের যোগ করে এটা tan থিতা পেয়ে যাবে। এদিকে 90 ডিগ্রি, 10 দিয়ে কাটাকাটি করো, এটা 9 ডিগ্রি। তা থিতার মান কত পেয়ে গেলাম? 9 ডিগ্রি পেয়ে গেলাম। কিন্তু অ্যান্সারটা আমাদের কত? এই থিতার মানটা বের করতে বলেছিল, এই যে 9 ডিগ্রি, এটি কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা আমরা চলে আসবো কত নম্বর? 10 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো এখানে 10-এর প্রশ্নটা কী বলছে? দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে, তাদের আয়তন অনুপাত চেয়েছে। আচ্ছা, আমরা প্রথম গোলকের ব্যাসার্ধ R1 আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 নিয়ে এলাম। তাদের বক্রতলের ক্ষেত্রফল দেখো, বক্রতল বলতে আমরা কি জানি? গোলকের বক্রতল। গোলকের বক্রতলের ক্ষেত্রফল তোমরা জানবা, বক্রতল বলতে সমগ্রতল 4 পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার। এই যে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত, এটাই বলে দিয়েছে কত? 1/4 বলতে 1/4, 4 পাই কেটে দিলাম। আচ্ছা, এখানে আমরা R1/R2 তার হোল স্কোয়ার, এটাকে 1/2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা R1/R2 সমান 1/2 করতে পারবো। দেখো মানে পাওয়ার সমান মূল সমান করে দিলাম। এবার আমাদের দেখো এর মানটাতে পেয়ে গেলাম। এবার আমরা দেখো আমাদের গোলকের কী বের করতে বলেছে? তাদের আয়তন অনুপাত। আয়তন বলতে দেখো আয়তন হচ্ছে গোলকের আয়তনের সূত্র 4/3 পাই R1 কিউব = 4/3 পাই R2 কিউব, তাই তো? একে আমরা বাই যদি করে নিই। আচ্ছা, এখানে একই জিনিসগুলো ভ্যানিশ করতে পারবো, মানে R1 কিউব = R2 কিউব, এটা হয়ে যাবে। এটা আমরা এটা আমরা বাই করে নিই। বাই করে দেখো R1 R2 করে তার হোল কিউব করে দিলাম, এটা করতে পারবো সরল করে। আর এর মানটা আমরা 1/2 পেয়েছি, বসিয়ে দেবো। তাহলে 1-এর কিউব 1 আর 2-এর কিউব 8 হয়ে যাবে। দেখো তাহলে আমাদের চলে আসলো 1:8। তাহলে আয়তনের অনুপাতটা কত? 1:8 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। দেখো বক্রতলের অনুপাত যদি এটা হয়, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? এই যে আমরা এখানে বের করে দিলাম 1:8। ঠিক আছে, তাহলে অ্যান্সার পেয়ে গেছি। চলো আমরা চলে যাবো 11 নম্বর প্রশ্নে। আচ্ছা, 11 নম্বর প্রশ্নটা দেখো আমাদের কী বলেছে? একটি ঘনকের মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসার্ধ 2√3 সেমি হলে ঘনকটির আয়তন আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তো দেখো তো এটা আমরা করতে পারবো। ছবিটা আগে তৈরি করতে হবে। এটা ছবিটা যদি তৈরি করা যায় তারপরে কিন্তু আমাদের প্রশ্নটা ভালো করে বুঝে যাবে।
চলো আমরা ছবিটা দেখছি। তাহলে এখানে যে বলেছে ঘনকের মধ্যে সৌরবৃহৎ গোলক রাখা যাবে, ঘনকের মধ্যে একটা গোলক রাখবে। তো তাহলে ঘনক আমরা কি জানি, দেখো ঘনকের ছবিটা এইভাবে তোমরা আঁকতে পারো। একটা বর্গক্ষেত্রের তল, ঘনকের প্রতিটি তল বর্গক্ষেত্র হয়, তার মধ্যে আর একটা বর্গক্ষেত্রের তল এখানে এইভাবে যোগ করে নাও, এভাবে যোগ করে নাও, এভাবে যোগ করে নাও। এই যে ঘনক, এর মধ্যে একটা কি রাখবে, সর্ববৃহৎ গোলক, সবচেয়ে বড় গোলক রাখবে। মানে তোমাদের আমি এইভাবে দেখাই, যে এইভাবে দেখাচ্ছি আমি, একটা তল নিয়ে আমি তোমাদের এখানে বুঝাই, তাই না? আমাদের ভিতরে কিন্তু গোলকটা আছে, ঠিক আছে? তাহলে এই যে গোলকটা রাখা যাবে, তাহলে এখানে গোলকের ব্যাস আর সেই ঘনকের বাহু দৈর্ঘ্য সমান। তাহলে এখানে সেই গোলকটির ব্যাসার্ধ বলে দিয়েছে 2√3। তাহলে ব্যাস কত হবে? তাহলে ব্যাস হয়ে যাবে, গোলকটির ব্যাস হয়ে যাবে 2 × 2√3, ব্যাসার্ধের ডবল হয়, তাহলে 4√3। তাহলে গোলকের ব্যাস যদি 4√3 হয়, তাহলে গোলকের ব্যাসটাই হবে ঘনকের ধারের দৈর্ঘ্য, তাই না? তাহলে ঘনকের ধারের দৈর্ঘ্য কত পেয়ে যাবো আমরা? তাহলে ঘনকটির, এই যে ঘনকের ধারের দৈর্ঘ্য, এটা পেয়ে যাবো 4√3 সেমি, তাই না? এখানে গোলকের ব্যাসটাই হয়ে গেল ঘনকের ধারের দৈর্ঘ্য। তাহলে ঘনকের আয়তন, আয়তন আমাদের চেয়েছে। দেখো ঘনকের আয়তনের সূত্র কি জানি, ধারের কিউব, হোল কিউব করে নেব, ঘন সেমি। এখানে 4-এর কিউব বলতে 4 × 4 × 4, আর √3-র কিউব বলতে √3 × √3 3বার। আচ্ছা, তাহলে এখানে দেখো 4 × 4 = 16, 16 × 4 = 64, আর দুটো √3 গুণ করে 3 হয়ে যাবে, আর একটা √3 রয়ে যাবে। এখন 64 3-এ গুণ করে নেবা, 64 3-এ গুণ করে 192 পেয়ে যাবা, আর এখানে √3 এত ঘন সেমি। দেখো 192 √3 ঘন সেমি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা চলে আসবো 12 নম্বর প্রশ্নে। দেখো এখানে আমাদের কী দেওয়া আছে, রাশিগুলি আছে। এই রাশিগুলির যৌগিক গড় 15 যদি হয়, তার রাশিগুলির মধ্যমা বের করতে বলেছে। আচ্ছা, যৌগিক গড় যখন দেওয়া আছে, আমরা যৌগিক করে এই রাশিগুলি বের করব, বের করে 15 সঙ্গে সমান করে আমরা এক্সের মানটা বের করে নিতে পারবো। আর এক্সের মান পেয়ে গেলে এক্সের জায়গায় এক্সের মানটা বসিয়ে নতুন করে আমরা রাশিগুলির একটা সংখ্যা আকারে তৈরি হয়ে যাবে, তাই না? তো সংখ্যা আকারে যখনই তৈরি হয়ে যাবে, মানে সব রাশিগুলোর সংখ্যায় হয়ে যাবে আমাদের, তখনই সেই সংখ্যাযুক্ত রাশিগুলি কি মধ্যমা বের করে নিতে পারবো সহজেই। চলো দেখো, তো আমরা প্রথমে যৌগিক গড়, সেই যৌগিক গড়ের সূত্রটা আমাদের জানতে হবে। যৌগিক গড় বলতে কী জানি, যে রাশিগুলো যতগুলো আছে সেগুলো সবগুলো যোগ করতে হবে। এই যে 10 + x + 3 + x - 5 সবগুলো যোগ করে, আর যতগুলি রাশি আছে, কটা আছে, 1 2 3 4 5টা, তাহলে 5 দিয়ে ভাগ, একেই বলা হয় যৌগিক গড়, যার মানটা দেওয়া আছে 15। তাহলে এখান থেকে দেখো সমান করে এক্সের মানটা পেয়ে যাবো। আচ্ছা, সংখ্যাগুলো যোগ করো, ঠিক আছে? দেখো এখানে 7 10 যোগগুলো যোগ করছি, তাহলে 7 10 3, তাহলে এখানে 17, দেখো 10, এখানে আছে 10। আচ্ছা, এখানে দেখো -3 + 3 কেটে দাও, তাহলে 10 আর 7 17, আর 17 আমি লিখি 17, আর এদিকে -5 একবারে করছি না। আর x যোগ করে কত হবে, 3x পেয়ে যাবা। আর নিচে আমাদের 5 আছে, এদিকে 15, আর 17 থেকে 5 বিয়োগ করে এটা 12 পেয়ে যাবা, প্লাস 3x, আর 15 5-এ আমরা করে দিলাম 75, তাহলে 3x এই 75 - 12। চলো তাহলে দেখো 3x 75 থেকে যদি 12 বিয়োগ করো, তোমরা কত পেয়ে যাবা, তোমরা 63 পেয়ে যাবা। 3 দিয়ে কাটারি করো, 3 দিয়েছো, 3 একে 3, তাহলে আমরা এক্সের মানটা কত পেয়ে গেলাম, 21 পেয়ে গেলাম। এখন আমরা এখানে বসিয়ে দেবো 21, এই যে এক্সের জায়গায় বসিয়ে দেবো। তাহলে দেখো আমাদের তথ্যগুলো কীভাবে তৈরি হবে। তাহলে আমরা যদি এক্সের জায়গায় 21 বসিয়ে দিই, তাহলে এটা হবে 7, তাহলে এখানে 21 - 3, 10 আছে, তারপরটা হবে, তারপরটা 21 + 3, তারপরটা হবে দেখো 21 - 5। এবার এখানে আমরা কী করবো, বিয়োগ করে নেব। দেখো এটা 7, 21 থেকে 3 বিয়োগ করবো, এটা পেয়ে যাবে 18, এটা ছিল 10, 21 থেকে 3 যোগ করে এটা হয়ে যাবে 24, আর এখানে 21 থেকে 5 বিয়োগ করবা, এটা পেয়ে যাবে 16। এবার এই সংখ্যাগুলির মধ্যমা বের করে নেব। আচ্ছা, সংখ্যাগুলির মধ্যমা বের করতে হলে আগে সংখ্যাগুলিকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নাও। তাহলে ছোট থেকে বড় বলতে সবচেয়ে ছোটো কিন্তু 7 আছে, তারপরে 10 আছে, তারপর 16 আছে, তারপর 18 আছে, তারপর 24 আছে। দেখো এভাবে সাজিয়ে নেবা। এভাবে সাজিয়ে নেওয়ার পর
এরপর দেখো এই সংখ্যাগুলির মধ্যমা বলতে দেখো এখানে দুজন এখানে দুজন, 5টা সংখ্যা আছে, তাই দুজন দুজন বাদ দিয়ে দাও, যে মধ্যে কে থেকে গেল 16। তা দেখো অতএব মধ্যমা যেটা আমরা পেয়ে গেলাম, মধ্যমা কত পেয়ে গেলাম, 16 পেয়ে গেলাম। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই যে আমাদের মধ্যমা কত, 16। এরপর বড় প্রশ্নগুলো। দেখো বড় প্রশ্নগুলোর কথা আমি আগের ক্লাসে আলোচনা করেছি, তোমরা আগের ক্লাসগুলো দেখো, তোমরা বুঝতে পারবে আমি কি বলেছি বড় প্রশ্নগুলো নিয়ে। বড় প্রশ্ন নিয়ে আমি ভালো কথা বলেছি, যেভাবে বলেছি সেভাবে হবে। তা এই ছিল আমাদের আজকের ছোটো প্রশ্নগুলো, 1 মার্কের এবং 2 মার্কের প্রশ্নগুলো। পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি চলে আসবে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো।